প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প। নাম সুবর্ণ সমাধি। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। ৫। জলমানবী ডেকে দাঁড়িয়ে আছে জোহান মিলফোর্ড, গার্ড রেইলে ঠেস দিয়ে। কান পেতে শুনছে নিশির শব্দ, সাগরের মিষ্টি কল্লোল। উচ্ছ্বসিত আবেগে জাহাজের গায়ে আদরের চাপ্পর মারছে ঢেউ। চলাচ্ছল সে তান পূর্ণতা পেয়েছে কিন্নরি হাওয়ার সঙ্গতে। সাই সাই শব্দটা কখনো শোনাচ্ছে শিশের মতো, কখনো মনে হচ্ছে অপেরা গায়িকার চড়া পর্দার গলার আওয়াজ। বাদ্যযন্ত্রের ভূমিকা পালন করছে নোঙর, জোয়ারের সাথে তাল মিলিয়ে বাজনা বাজাচ্ছে। কাঠের গায়ে ধাতব শেকলের গা ঘষ্টানির আওয়াজ উঠছে মৃদু। ঘন্টার পর ঘন্টা চলে এই প্রাকৃতিক কনসার্ট এক নাগারে। শুনতে একটু একঘেয়ে লাগে না জোহানের। সঙ্গীত সন্ধ্যায় প্রায় প্রতিদিনই হাজির থাকে জলমানবীর ক্যাপ্টেন। আজকের আসরে সেই একমাত্র শ্রোতা। রাত বাড়ছে, হাজার বছরের পুরনো রাত। আকাশে চাঁদ নেই, কিন্তু তারার জন্য জমাট বাঁধতে পারছে না অন্ধকার। অনতি দূরে মিটমিট করছে কয়েকটা আলো, একটু পরপর নিভে যাচ্ছে একটা একটা করে। বাতি নিভিয়ে ঘুমাবার প্রস্তুতি নিচ্ছে বন্দর নগরী। মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছে জোহানের ভেতরটা। পরাজিত, হোম সিকনেস। বিভারের ফার বিক্রি করে ভাগ্য ফেরাবার আশায় দক্ষিণে এসেছিল। অনেক শহর বন্দর ঘুরেছে, কাঙ্ক্ষিত দাম পায়নি পশমের। শেষে সস্তায় বেচে দিতে হয়েছে সব। স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ঘরের ছেলে ফিরে চলেছে এখন ঘরে। সাদা বালুকা বেলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল জোহান। যতদূর দেখা যায় একটা জনপ্রাণীর চিহ্ন নেই। চাপা কষ্ট জোহানের বুকের মাঝে জমাট বেঁধে গুমড়ে মরছে। দৃশ্যমান ক্ষতি আর অদৃশ্য ক্ষততে জর্জরিত। ৭-৭টা মাস দেশের সাথে কোনো সম্পর্ক নেই। মাঝে মাঝে মনে হয় এটা কোনো জীবন, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়ানো। তবু যদি প্রত্যাশার প্রাপ্তির মাঝে সমন্বয় হতো, তাহলে বলা যেত শেষ ভালো যার সব ভালো। কত মানুষ পথে নামছে, জীবিকার জন্যে দেশান্তরী হচ্ছে। সম্ভাবনার কোষ্ঠী পাথরে নিজের বরাত যাচাই করে দেখতে চায় সবাই। কোথাও হয়তো পাওয়া যায় প্রচুর সুগন্ধি, বনে জঙ্গলে আছে মশলার ভাণ্ডার। দেশে এনে বেচলে লাল লাল। কেউ বা করে আদম ব্যবসা, এক দেশের নিগ্রো আর আদিবাসীদের ধরে নিয়ে গিয়ে আরেক দেশে বেচে দিয়ে আসে হাজারে হাজারে। কোনো দেশের খনিতে আছে তাল তাল সোনা, কপালে থাকলে ঠেকায় কে? কোনো বণিক রূপা বা খনিজ রত্নভর্তি জাহাজ ভাষায় ভিন মুল্লুকের পানে। কারো সম্বল কাপড় রাঙাবার নীল। এই সবই আদার ব্যাপারীদের কারবার। জোহানের পুঁজি স্বল্প, তার জাহাজটাও ঠিক জাহাজ নয়, বোট। 40 ফুট লম্বা একটা স্কুনার, সামনে পেছনে একজোড়া মাস্তুল। যাত্রাবিরতি চলছে আপাতত। ভোরের আলো না ফোটাতক জল মানবীর বিশ্রাম। একা নয় বোটটা, আরো দুটো জলযান সঙ্গ দিচ্ছে তাকে। ফিসফিসিয়ে কথা বলছে তারা। সারা রাত চলবে এই আলাপন। শহরতলির সব আলোয় নিভে গেছে। গায়ে গায়ে লেগে থাকা বাড়িগুলো এখন একতাল আলকাতরা। কোনোটা আলাদা করে ঠাওর করবার উপায় নেই। তবে তারার আলোতে আবছাভাবে চোখে পড়ছে আরও দূরের স্প্যানিশ ফোর্টের
কালচে ধূসর ভুতুরে অবয়ব, বিশাল মোটা পাথরের একটা থাম গর্বিত ভঙ্গিতে উঠে গেছে আকাশের দিকে। মাথাটা চোখা, দিনের আলো থাকতে দেখেছে থামের গায়ে আঙুল লতা পেঁচিয়ে আছে ভাইন চেনেকের মতো। স্তম্ভের উচ্চতার সাথে পাল্লা দিয়ে বেড়েছে কালো কালো ফোকর দুর্গটার গায়ে। ওগুলোর কোনোটা জানালা, কোনোটা ঘুলগুলি। একটা আগুন ধেয়ে উঠল কি চারকোনা অন্ধকারে। হ্যাঁ, বাতি জ্বালিয়েছে কেউ। নড়ে চড়ে বেড়াচ্ছে ক্ষুদ্র শিখাটা, পর মুহূর্তে গায়েব হয়ে গেল। জানালা জুড়ে এখন মিটমিটে আভা, ফিকে হতে হতে মিলিয়ে গেল সেটাও। দুর্গের পেছনের চিরহরিৎ জঙ্গল থেকে ধেয়ে এলো ভিজে এক ঝলক বাতাস। খুব সম্ভব বৃষ্টি হচ্ছে কাছে কোথাও। ঠান্ডা লাগায় জোহানের শরীরটা শিউরে উঠল। দুই হাতের তালু চালান করে দিল সে বগলের তলায়। অ্যাশ কালারের কর্ডের জ্যাকেট ওর পরনে, কালো ফেল্ট হ্যাটটা সামনের দিকে একটু নামানো। আলকাতরা গোলা অন্ধকারে একটা আলো জ্বলে উঠল। সব রকমের লোক আছে ওখানে, ওই লোকালয়ে। সাদা নিগ্র, বাদামি, হলুদ, নানান জাতের জগা খিচুড়ি। সমস্ত দুনিয়ায় ঘুরে ফিরে আর কোথাও ঠাঁই না পেয়ে উঠেছে গিয়ে যেন ওই দ্বীপটাতে। পোড় খাওয়া মানুষ সব, বেশিরভাগই ভালো, তবে যেগুলো হারামি, মহা হারামি। ঝাড়ে বংশে ইবলিশ। খটখট করে একটা আওয়াজ উঠল। আধারে কি জানি চলে ফিরে বেড়াচ্ছে ডেকের উপর। জোহানের বুটের পাশ দিয়ে হেঁটে গেল। না দেখেও বুঝতে পারল জোহান জিনিসটা কি। কাকড়া কোনোভাবে উঠে পড়েছে বোটে। প্লফ, পানিতে লাফিয়ে পড়েছে জিপটা, যেখানে তার নিবাস। একটা অস্বাভাবিকতা টের পেতে শির দ্বারা সোজা হয়ে গেল জোহানের। কোথা থেকে যেন উদয় হয়েছে সাদাটে একটা ছায়ামূর্তি, সৈকতের বালির উপর দিয়ে ছুটে আসছে তীরের দিকে। মূর্তিটা যে মানুষ সেটা বোঝা গেল ছায়াটা উলম্ব বলে। উচ্চতা দেখে মনে হচ্ছে বাচ্চা কোনো ছেলে নাকি মেয়ে। এই অসময়ে করছেটা কি সে বিরান উপকূলে? কি করতে চাইছে? চোখ তীক্ষ্ণ করে তাকিয়ে থাকলো জোহান। মাথাটা ওর টান টান হয়ে আছে ঘাড়ের উপরে। ভেতরে ক্ষিপ্ত গতিতে বইছে চিন্তা। পানির কিনারায় এসে থমকে দাঁড়ালো মানব শিশু। তারপরেই ঘটল ভোজবাজি। সেই রকম মনে হলো জোহানের। সাদা ছায়াটা এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। ধাঁধায় পড়ে গেল জোহান। এ কি ভুতুরে কারবার! পরক্ষণে ধরতে পারল ভুলটা। বাচ্চাটা আদপে বাচ্চা নয়, বড় মানুষ। সাদা রঙের পোশাক মানুষটার পরনে, আলখেল্লা জাতীয় কিছু। পা পর্যন্ত লম্বা ঝুল। গাঢ় রঙের খাটো আরেকটা পরিচ্ছদ জড়িয়েছে তার উপরে, শরীরের ঊর্ধ্বাংশে। ফলে আবছায়াতে ঘটেছে দৃষ্টি বিভ্রম। এখন উপরের কাপড়টা খুলতেই ঝপাত। আবছা মতো আওয়াজটা কর্ণগোচর হতে ফের সচকিত হলো জোহান। রেলিংয়ের উপরে শক্ত হয়ে চেপে বসল ওর আঙুলগুলো। সাগরে ঝাঁপ দিয়েছে লোকটা। সুসাইড করতে চায় নাকি? না বোধ হয়। তাহলে সাঁতরাতো না। দোহাতের কালির মতো কালো পানির উপরে স্থিরভাবে নিবদ্ধ জোহানের চোখ দুটো। স্পষ্ট করে কিছু বুঝবার উপায় নেই। একবারের জন্যে ধূসর একটা ঝিলিক দেখতে পেয়েছে বলে মনে হলো। বকের মতো গলা বাড়িয়ে লোকটাকে খুঁজল জোহান। দেখতে পেল না কোথাও। একটা আওয়াজ ভেসে এলো টাফ রেইলের নিচ থেকে। চমকে উঠল সে, কান খাড়া হয়ে গেল। বোটের গায়ে খালি হাতে চাপ করে দিচ্ছে কেউ। এবারে একটা গলার স্বর শোনা গেল। হেল্প! চাপা কণ্ঠ, তীক্ষ্ণ। আবার শব্দ হলো বোটের গায়ে। ইজ এনিবডি দেয়ার? মেয়েলি গলা।
আরো কয়েকটা চাপ্পরের শব্দ শোনা গেল। হোলা! দৌড় দিল জোহান। বোটের পেছন দিকে গিয়ে নিচে ঝুঁকল। এখনো সুস্পষ্ট নয়, তবে আগের চাইতে পরিষ্কার। এক তরুণী সাঁতার কাটছে আর হাবুডুবু খাচ্ছে। 6। একটু সরে গেল মেয়েটা বোটের কাছ থেকে। জোহানকে দেখতে পেয়েছে। বাঁচাও! বিপদগ্রস্ত তরুণীর আবেদন উপেক্ষা করা কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। কিন্তু কথা সেটা নয়। পালিয়ে এসেছে বোঝা যাচ্ছে। কিসের থেকে? পোর ফেভার। জলদি তোলো আমাকে, ডুবে গেলাম। কথাটার গুরুত্ব আপাতত স্টবের জোহানকে তৎপর করে তুলল। স্টারবোর্ড ঘেঁষে ছুট লাগালো সে জল মানবীর পেটের দিকে। গুটিয়ে রাখা দড়ির মইটা নামিয়ে দিল। সেই সাথে গেল নির্দেশ, এদিকে। একটু পরে রোপ লাডারের কাছে ভাসতে দেখা গেল মেয়েটাকে। একটা মই ঝুলছে, দেখো। গলা তুলল জোহান। ধরে ফেলো ওটা। পেয়েছি। কয়েক সেকেন্ড পরে শব্দ এলো নিচ থেকে। এবার উঠে এসো রশি বেয়ে। ছলাৎ ছলাৎ শব্দ হলো পানিতে। 2 মিনিটের মধ্যে ময়ের মাথায় উঠে এলো তরুণী। ভিজে কোকড়ানো চুলগুলো তার কপালে, গালে, গলায় লেপ্টে রয়েছে। হাত এগিয়ে দিল জোহান। ধরে ফেলল মেয়েটার এক বাহু। রেল ডিঙিয়ে ডেকে উঠে আসতে সাহায্য করলো তাকে। গিলাস! অস্ফুট স্বরে ধন্যবাদ জানলো স্প্যানিশ তরুণী। ওয়েলকাম। এখন কি? প্রাথমিক উত্তেজনা কেটে যেতে ইতিকর্তব্য নিয়ে মুশকিলে পড়ে গেল জোহান। স্থানের মতো দাঁড়িয়ে রইল এক পাশে। তরুণী মাথা থেকে পানি ঝরাতে ব্যস্ত। একদিকে হেলিয়ে রেখেছে ঘাড়। কাপড় নিংড়াবার মতো 2 হাতে এক করে চিপছে কালো চুলগুলো। সফসফে নাইট গ্রাউন্ড সেটে আছে তার গায়ের সাথে। নিচে সেমেজ থাকলেও ভিজে যাবার কারণে ট্রান্সপারেন্ট একটা ভাব ফুটেছে কাপড়ে। মূর্ত হয়ে উঠেছে উদ্বিগ্ন যৌবনা দেহের রহস্যময় খাজ ভাঁজগুলো। চোখ সরাতে পারছে না জোহান। এভাবে তাকিয়ে থাকাটা অসভ্যতার পর্যায়ে পড়ে জেনেও। ঝাঁকি দিয়ে চুলগুলো পেছনে সরিয়ে দিল শ্বেত বসনা। এতক্ষণে যেন পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতন হলো সে। হাত দুটো গুণচিত্রের মতো উঠে এসে আড়াল করল উন্নত 2 স্তন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি সিনিয়র? জাহাজ ছাড়তে বলো। আর দয়া করে কোট টোট একটা কিছু আনো। ঠান্ডায় তো একেবারে জমে গেলাম। ত্রস্ত কণ্ঠতায় একই সাথে আদেশ ও অনুরোধের সুর। থতমত খেয়ে গেলেও ক্যাপ্টেন সুলভ গাম্ভীর্যের খোলস ছেড়ে বের হলো না জোহান। ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রেখে বলল, সকালের আগে যাত্রা করছি না আমরা। আমার উপদেশ যদি শোনো তাহলে এখনই রওনা হও। মেয়েটির গলায় ধৈর্যচ্যুতির লক্ষণ। ওরা আসছে। সৈকতে আমার কার্ডিগানটা খুঁজে পেলে বুঝে যাবে অনেক কিছু। হারবারের প্রত্যেকটা জাহাজ তল্লাশি করবে ওরা। বিপদে পড়তে যাচ্ছ তুমি সিনিয়র। বিপদ! শব্দটা সাবধানী করে তুলল জোহানকে। এমনিতে নানান আশঙ্কা ঘাড়ে করে চলতে হয় তাকে। জলদস্যুর ভয় আছে। জল দেবতার অভিসম্পাত নামতে পারে যখন তখন। কত রকম আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটতে পারে সাগরে। না, জেনে শুনে সে বিপদ ডেকে আনতে চায় না। মেয়েটাকে কোত্থেকে এসেছে এসব প্রশ্ন আপাতত মুলতবি থাক। তরুণীর অসহিষ্ণু ভাব দেখে মনে হচ্ছে বিশদভাবে বলবার সময় নেই এখন। আরও একটা জিনিস বুঝলো জোহান, মেয়েটাকে ফিরিয়ে দেবার সাধ্য নেই তার। কিঞ্চিত ত্যক্ত বোধ করল। রুটিনের বাইরে কিছু করা সাধারণত ধর ওর ধাতে নেই। নির্ঝঞ্ঝাটে যে থাকতে চায় তার কাছে তো এটা উপদ্রবের সমতুল্য। কিন্তু হিপো কোথায়? হার্ডি? গোলমাল টের পায়নি ওরা?
দুই কুম্ভকর্ণের ঘুম ভাঙাবার জন্যে ডিউটি বেলের রশি ঝাঁকাতে লাগলো জোহান। টিং 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 করে ঘন্টি বাজতে আরম্ভ করলো নিচে। সবার আগে যে ডেকে পা রাখলো তাকে দেখে তরুণীর মনে হলো সৃষ্টিকর্তার লোকটাকে ভালুক বানাতে গিয়ে মানুষ বানিয়ে ফেলেছে। বাদামি লোমে ভরা বিশাল এক দত্ত। কি ব্যাপার বস, এত রাতে আবার ডাকাডাকি কিসের? চোখ রগড়াতে রগড়াতে মুখ দিয়ে অবিমিশ্র বিরক্তি ওগরালো হার্ডি রোভার। নোঙর তোলো হার্ডি। কি জন্য? রওনা হচ্ছি আমরা। হার্ডিকে আর কোনো প্রশ্ন করবার চান্স না দিয়ে বলল জোহান। আলো জ্বালাবে না, বেশি আওয়াজ করবে না। আওয়াজ তো তুমিই বেশি করছো বস। একমাত্র হার্ডি মনিবকে এভাবে কথা বলবার সাহস রাখে। তার ধারণা মত প্রকাশের স্বাধীনতা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এসবের মানে কি? কৈফিয়ত চাইল সে। ইতিমধ্যে ডেকে হাজির হয়েছে হিপোপটেমাস। নামের সাথে স্বাস্থ্যের কোনো মিল নেই তার। সাইজে হার্ডির অর্ধেক, দৈর্ঘ্যেও পোস্তেও তুলনা করলে লিলিপুট বলা চলে। এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন। বটে একটা পরীকে দেখে খাবি খাবার দশা হলো হিপোর। কাপ্তান, বস, মেয়েটা কে? হিপোর কথায় হাওয়াইয়ান টান। কোন মেয়ে? প্রশ্নটা করেছে হার্ডি। জোহানের পেছনে দাঁড়ানো যুবতীর উপস্থিতি খেয়াল করেনি সে। হিপোর দৃষ্টি অনুসরণ করে বিমুগ্ধ হয়ে গেল, তবে সেটা মুহূর্তের জন্যে। হুইল ধরো হিপো, বলল হার্ডি গম্ভীর গলায়। বসের জবাবের অপেক্ষায় না থেকে নিজেও কাজ করতে চলল। যেতে যেতে গজগজ করছে। মেয়ে মানুষ, তাই তো বলি এত তারা কিসের? আরে গবেট, মেয়ে মানুষের মধ্যে আছেটা কি? মাংসের ডেলা ছাড়া। হার্ডির মন্তব্য জোহানের কান এড়ায়নি। বিব্রত চোখে তাকালো সে তরুণীর দিকে। তির করে কাঁপছে মেয়েটার সর্বাঙ্গ। আঙুলগুলো আঁকড়ে ধরে আছে নিজের দুই কাঁধ। কেমন শীত নয়, কেবল শীত নয়, আয়ের চোখ জোড়া বলছে আরও কারণ রয়েছে এর পেছনে। ক্লান্তি, ভয়, স্বাদ। অনুকূল বাতাসের ধাক্কায় চুপি চুপি হারবার ত্যাগ করল জল মানবী। জল সমতলের উপরে সফেদ ফেনা সৃষ্টি হলো কি হলো না। উপরে এসে হার্ডির পাশে দাঁড়ালো জোহান। ল্যাটিন তরুণী কাপড় বদলাচ্ছে নিচে। দূরত্বের কারণে ঝাপসা একটা সাদা রেখায় পরিণত হওয়া বালুকাবেলার দিকে চোখ হার্ডির। গণ্ডগোলের আশঙ্কা করছে। নির্দয়ভাবে গাল চুলকাতে চুলকাতে তাকালো সে জোহানের দিকে। কি মনে হলো বস মেয়েটাকে দেখে? জেল ঘুঘু? নো। স্পষ্ট করে এবং জোরের সাথে বলল জোহান। এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? একটু ভাবলো জোহান। আমার মন বলছে, বলল ও। অন্ধকারেও চকচক করে উঠল হার্ডির সাদা দাঁত। হাসছে। অদ্ভুত এক স্বরে আওড়ালো, মন? তাছাড়া চেহারা দেখেও তো বোঝা যায়। না, তা যায় না, দ্বিমত প্রকাশ করলো হার্ডি। জোহান আর কিছু বলল না। সে নিজেও নিজের সাথে একমত নয়। একটা কথা মনে আসতে হার্ডি বলল, দেখো গে, বিয়ের আসর থেকে পালিয়েছে কিনা। সম্ভাবনা কম। এটাও কি তোমার মন বলছে? হার্ডির কণ্ঠস্বরে কৌতুক। নো স্যার, আন্দাজে বললাম। কিভাবে করলে আন্দাজটা? খুব সহজ। মেয়েটার হাতে কোনো আংটি দেখিনি। খুলে ফেলতে পারে। এ কথাটা হার্ডির মাথাতেই এলো না। বসের যুক্তি মেনে নিয়েছে। তোমার অনুমান ঠিক হলে তো ভালোই। কি মনে হয় তোমার হার্ডি? প্রশ্নটা জোহানকে অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছে। আমি কি কোনো ভুল করেছি? তোমার কথা মাথার উপর দিয়ে গেছে বস। মেয়েটাকে তো উঠতে দিলাম বটে। খোলাখুলি বলবার প্রয়াস পেল জোহান। কাজটা কি ঠিক করলাম? আমি তো কোনো দোষ দেখি না বস। না মানে, চিনি না, জানি না। বস, মেয়েটা বিপদে পড়েছে, ঠিক তো? নিঃসন্দেহে।
সেক্ষেত্রে একজন ভদ্রলোক এবং পুরুষ মানুষের কাজই করেছো তুমি, রায় দিয়ে দিল হার্ডি। যখন যেটা করা দরকার সেটা করে ফেলতে হয়, এ কথা তুমিও জানো বস। এজন্য যদি কোনো ঝামেলা আসে, সেটার দায় তোমার নয়। ঝামেলা আশা করছো তুমি? মেয়ে ছেলে মানে ঝামেলা বস, উদাসীন গলায় বলল হার্ডি। কি বলো না বলো? অন্য সময় হলে বলতো জোহান। তোমার মায়ের ব্যাপারেও কি একই ধারণা? হার্ডি বলতো, ওর মা কিরকম খান্ডানি টাইপের মহিলা, তার মুখের উপর দিয়ে কোনো দিন একটা কথা বলবার মৌকা পায় না বাপ। বালক বয়স থেকে এটা দেখতে দেখতে বিয়ে সম্বন্ধে হীনমান্যতা জন্মেছে জন্মে গেছে হার্ডির। মুক্ত বাতাস খাওয়াতে ছেদ পড়বে ভেবে সে ও পথ মারায়নি। তাতে কি, সাগরের সাথে প্রেম করে হার্ডি। সাগরে থাকলে ওর নাকি নিজের কামোদ্যম এক তুর্কি মনে হয়, যে তার কৃতদাসীদের মধ্যে সবচেয়ে সুন্দরীটাকে ভোগ করছে। আগে হলে হার্ডির মনস্তত্ত্ব নিয়ে হাসাহাসি করত জোহান, তর্কাতর্কি হতো কিছুক্ষণ। এখন পরিস্থিতি ভিন্ন, রসিকতার মানসিকতা নেই দুজনের কারোরই। তুফান আসছে, কালো মেঘ ঘনিয়ে উঠেছে জোহানের মনের মধ্যে। অনাগত বিপদের সংকেত দিচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। কাদের কাছ থেকে পালাচ্ছে মেয়েটা? ওরা কারা? ভাবনাটা শেয়ার করলো হার্ডির সাথে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে তো লাভ নেই বস, তিরস্কার করলো হার্ডি। যাও কথা বলো মেয়েটার সাথে, জিজ্ঞেস করো কে, কেন, কিভাবে। কম্প্যানিয়ন ওয়ের দিকে হাঁটা দিল জোহান। নিচে নেমে দেখে এরই মাঝে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। ওর ব্যাংক দখল করেছে, গুটিসুটি মেরে শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে। নাইটি ও অন্যান্য ভিজে কাপড় স্তূপ হয়ে পড়ে আছে কেবিনের এক কোণায়। কামরাটা উষ্ণতায় ভরা, তেল আর ধোয়ার ঝাঁঝালো গন্ধে ভরপুর। পিতলের লণ্ঠন ঝুলছে হুক থেকে, জাহাজের দুলুনির সাথে মৃদু দুলছে। চিমনি দিয়ে উগড়ে দিচ্ছে পাতলা ধোঁয়া। ঘুমান্ত মুখটা পরখ করল জোহান। মেয়েটা দেখতে আগুন, স্বর্গের অপসরী বললেও নির্ভুল হবে। ফুটন্ত গোলাপের সাথেও তুলনা করা যায়। আগুন আর ফুলের চারপাশেই ভিড় করে পোকা। নিয়মিত ছন্দে নিঃশ্বাস পড়ছে মেয়েটার। বন্ধ চোখের পাতার নিচে মণিচোরা ধীর হয়ে আছে। কিছুক্ষণ আগের উত্তেজনার কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে এক ঘুমে রাত কাবার করে দেবে। আলোটা কমিয়ে দিয়ে বেরিয়ে এলো জোহান। তারা দেখছিল হার্ডি। এত তাড়াতাড়ি বসকে ফিরে আসতে দেখে অবাক হলো। কি বলে বস? কিছুই না, ঘুমের দেশে আছে ও। হতাশ হলো খালাসি। অনেক ক্লান্ত ছিল বোধ হয়। হুম, তোমার কি অবস্থা বস? টায়ার্ড? তাহলে শোগে যাও। যাচ্ছি। সাগরকুলের শেষ রেখাটুকু মিলিয়ে গেছে। হার্ডি বলল, আমার ব্যাংকে ঘুমাতে পারো তুমি। সাগর থেকে চোখ ফেরালো জোহান, বিরক্তি করল না। 8 ভোর 4টে হার্ডিকে রিলিফ দিতে এলো জোহান। আকাশের পূর্ব সীমানা দখল করে আছে মেঘ। উত্তর আকাশে লটকে থাকা নিঃসঙ্গ শুকতারা জোল জোল করে চেয়ে আছে। লোনা পানি ছুঁয়ে আসছে দামাল হাওয়া। সাগরের দীর্ঘশ্বাস যেন। দুরন্ত সাগরের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে বোট। প্রেমিক পুরুষের মতো দুষ্টমি করে জলমানবীর গায়ে পানি ছিটাচ্ছে যেন সাগর। স্টার্নে প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে আছে হার্ডি, চেয়ে আছে সুদূরের পানে। দুনিয়ায় দুনিয়ার আর কোনো দিকে খেয়াল নেই। হার্ডির চেহারাতে স্থির হয়ে আছে ফ্রিজিয়ান স্টোনের গা ছমছমে কাঠিন্য। চাঁদির ফুরফুরে চুলগুলো উঠছে। খবর আছে কোনো? পাথরের স্ট্যাচু প্রাণ পেল যেন জোহানের কথায়। কাজ ঝাঁকি দিল হার্ডি।
একটা ক্রুশ কাঠ দেখলাম, মনে হলো বস। অবশ্য আমার ভুলও হতে পারে, একবার মাত্র দেখেছি। খালি চোখে? প্রথমে খালি চোখেই দেখেছি, তারপর চোখ লাগালাম দূরবীনে। দেখি নাই, কুয়াশার মধ্যে গায়েব হয়ে গেছে। চিন্তিত হলো জোহান। ভুল হতে পারে, এটা কথার কথা। কোনো কিছু সম্বন্ধে নিশ্চিত হলেই এ কথা বলে হার্ডিক। কুরুশ কাঠ মানে মাস্তুল। যদিও ওই জাহাজের সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে, এটা ভাববার কারণ নেই। ঠিক আছে, তুমি যাও। আই আই স্যার, গেলাম বেবি। শেষ কথাটা জলমানবীর উদ্দেশ্যে। হার্ডি বিশ্বাস করে সব জাহাজের প্রাণ আছে, ঘোড়ার মতো তাদের আদর দিয়ে শাসন করে বসে রাখতে হয়। কম্পাসের রিডিং দেখলো জোহান। হিপোর হাত থেকে হুইলের ভার নিয়ে তাকেও শুতে পাঠিয়ে দিল। ফো কাসলে ফিরবার আগে কম্পানিয়ন ওয়ে হয়ে যেতে চাইল হাওয়াই নিবাসী। 2 ঢোক ব্র্যান্ডি গিলবে। সিঁড়ি বেয়ে নিচে নামতে পরীর সামনে পড়ল লোকটা। উপরে যাচ্ছিল তরুণী। পলিনেশিয়ান যুবকের চোখে নির্জরা মুগ্ধতা ফুটে উঠতে দেখল। মারফতে হাসি হিপোর ঠোঁটে। 2 আঙুলে তোবড়ানো সি ক্যাপের কার্নিশ স্পর্শ করল আলতো করে। একপাশে সরে মেয়েটার যাবার পথ করে দিল। তোমাদের মালিক কোথায়? জানতে চাইল তরুণী। কোনাকুনি চোখ তুলে ছাতের দিকে ইঙ্গিত করল হিপো। উপরেই আছে ম্যাম। গিলাস? বুঝি নাই। থ্যাংক ইউ। দিলখোলা হাসি হাসলো হাওয়াইয়ান। পেছনে পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ঘোরালো জোহান। মেয়েটা অপরিচিতা তার পাশে এসে দাঁড়ালো। জোহানের একটা শার্ট আর প্যান্ট পরেছে। জিন্সের প্যান্টটা বেল্ট দিয়ে আটকানো গেলেও ঢলঢল করছে লাল ফ্যানেলের শার্ট। তবে পুরুষের কাপড়ে তাকে মোটেই আড়ষ্ট মনে হচ্ছে না, যেন এটাই স্বাভাবিক। জোহানের বরং মনে হলো পুরুষের পোশাকও চমৎকার মানিয়ে গেছে মেয়েটার নিজের রূপের কারণে। পূবের আকাশে এখন এক মুঠো মলিন আলোর বিভা। কুয়াশা কুয়াশা ধোঁয়াটে ভাব চতুর্দিকে। কিন্তু সকাল যেন হার মেনে যাবে মেয়েটার সজীবতার কাছে। গুড মর্নিং। বুয়েনোস ডায়াস। এই প্রথম হাসল তরুণী। জোহানের মনে হলো কেঁপে উঠল ধরণী। অদ্ভুত সুন্দর মুখটা যেন পৃথিবীতে অদ্বিতীয়। শার্পেন্টল মার্বেলের মতো সবুজ চোখ, টিকালো নাক, কমলার কুয়ার মতো অধর। ঠিক এই রকম দেখতে কোনো গ্রিক দেবীর একটা ছবি কোথায় জানি দেখেছিল, মনে করতে পারল না সে। সাগরের গান শুনতে লাগলো ওরা। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে মাঝে মাঝে, অপরজনের চোখ এড়িয়ে। এক পর্যায়ে মেয়েটার চোখে ধরা পড়ে গেল জোহান। অপথিব হয়ে গিয়ে মুখ ফিরিয়ে নিল। গালের পাতলা চামড়ায় আপেলের রং ধরল তরুণীর। পুরুষের মুগ্ধ দৃষ্টি পড়ে নিতে কোনো নারীরই ভুল হয় না। কোথায় চলেছি আমরা? কমুহূর্ত বাদে জানতে চাইল মেয়েটা। অপ্রস্তুত ভাবটা ঝটিতি কাটিয়ে উঠবার সুযোগ পেয়ে স্বস্তি অনুভব করল জোহান। আলটা ক্যালিফোর্নিয়াতে ম্যাম, বলল সে। সাথে যোগ করল, পথে যদি আর কোথাও নামতে না চাও। তোমার দেশ সেনিয়র? সাগ্রহে জানতে চাইল তরুণী। স্মিথ হাসল জোহান। ক্যালিফোর্নিয়া দেশ নয় ম্যাম, টেরিটরি। কোথায় সেটা? মেক্সিকোতে। যেতে কতদিন লাগবে সেনিয়র? অঙ্ক কষল জোহান। তা 2-3 সপ্তাহ তো লাগবেই ম্যাম। বাব্বা, এত? ধনুকের মতো বাঁকা ভুরু ছড়িয়ে বিস্ময় প্রকাশ করল তরুণী। বেশিও লাগতে পারে ম্যাম। আরও বেশি? আবার কমও লাগতে পারে। তরুণীর চোখে প্রশ্ন চিহ্ন। তোমার হিব্রু বুঝতে পারছি না সেনিয়র। জোহান হেসে ফেলল। চমৎকার হাওয়া দিচ্ছে তাই না? কোন কোন কথা কোন কথাতে কোন কথা?
তরুণী অবাক। কথা জোগালো না মুখে। আগের কথার খেই ধরল জোহান। তুমি কি জানো বাতাসের গন্তব্য কোথায়? অনিশ্চিত ভঙ্গিতে ডাইনে বায়ে মাথা নাড়ল তরুণী। আমিও জানি না। তো তো উদ্ভ্রান্ত দেখাচ্ছে তরুণীকে। উপরের দিকে চোখের ইশারা করল জোহান। পাল ম্যাম। স্কুল মাস্টারের ভঙ্গিতে বলল, বোটটাকে ঠেলে নিয়ে যাচ্ছে বাতাস। চো তো সাহায্য করছে, কিন্তু সব সময় তো আর এমনটা থাকবে না। বাতাস পড়ে যেতে পারে, চলতে হতে পারে উজান ঠেলে। আর যদি ঝড় ওঠে, সাগর ক্ষেপে যায়। হাসল সে। বুঝতেই পারছো ম্যাম। সমাজদারের মতো মাথা উপর নিচ করল মেয়েটা। কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সেটা নির্ভর করছে আবহাওয়ার মেজাজের উপরে। বাতাস আর সাগর নিজেদের মর্জি মাফিক চলে, তাই আগেভাগে কিছু বলা যায় না। মেঘ কেটে যাচ্ছে, কয়েকটা সুড়ঙ্গ তৈরি হয়েছে আকাশের গায়ে। সকালের নির্মল আলো নামছে ধারায় নামছে ধরায়। সুন্দর করে কথা বলো তুমি, সিনিয়র। মেয়েটার মন্তব্যে মুগ্ধতার ছাপ ফুটল। কবিতা টবিতা লেখো নাকি? বোরেইলে জড়সড় হয়ে বসেছিল একটা সিগাল। জোহানের অট্টহাসির শব্দে ভয় পেয়ে উড়ে গেল সাপ দিতে দিতে। হাসলে কেন, সিনিয়র? সরি ম্যাম। না, বলো। কবিতা লিখবার কথা বললে না? এমনভাবে বলল জোহান, যেন একটা বাচ্চার সাথে কথা বলছে। রুক্ষ অঞ্চলের মানুষ আমরা, শ্রম আর ঘামের জীবন। সাহিত্য চর্চার সময় কোথায় ম্যাম? সলজ্জ হাসল তরুণী। ওকে সহজ করবার জন্যে জিজ্ঞেস করলো জোহান, তুমি এত ভালো ইংরেজি শিখলে কোথায়? খুশি হলো মেয়েটা। ভালো বলছো সত্যি? আবস লিউটলি, মন থেকে বলল জোহান। অ্যাবসোলিউটলি, মন থেকে বলল জোহান। এক পাদ্রির কাছে শিখেছি। ক্ষণকালের জন্যে কথা ফুরিয়ে গেল দুজনের। তা কি ইচ্ছা, আমাদের সাথেই যাবে? সহৃদয় হাসি জোহানের ঠোঁটে। বলবার আগে খানিক দ্বিধা করল তরুণী। সিনিয়রের যদি আপত্তি না থাকে। না, আপত্তি আর কি, জোহান বলল। কিন্তু তারপর? ক্ষণিকের জন্যে দূরে কোথাও হারিয়ে গেল মেয়েটার দৃষ্টি। ক্লিষ্ট হাসল। জানি না সিনিয়র। জোহান ভেবে পেল না কি বলবে। পালাচ্ছি আমি, স্বীকারোক্তি দিল তরুণী। কেন, কি করেছ তুমি? তরল গলায় জানতে চাইল জোহান। কি করেছি? অভিমান প্রকাশ পেল মেয়েটার গলায়। নিজের মতন করে বাঁচতে চাওয়াটা কি অপরাধ? নিশ্চয় নয়। সেটাই চেয়েছিলাম আমি। অথচ গলাটা ধরে এলো। টুকরো কথাগুলো থেকে আসল সূত্রটা ধরবার চেষ্টা করছে জোহান। গোটা ব্যাপারটা গোলক ধাঁধার মতো লাগছে তার কাছে। অস্পষ্ট, জটিল, দুর্বোধ্য। তার অসহায়ত্ব আঁচ করতে পারল তরুণী মুখ দেখে। একজনের কাছ থেকে দূরে সরে যেতে চাই আমি, যতখানি সম্ভব। কে লোকটা? এল মারিয়াচির নাম শুনেছ? নয়। কেউ যেন হেঁটে গেল জোহানের কবরের উপর দিয়ে। পেটের ভেতরে কিলবিল করে উঠল অযুত মাকুসা। কথাটা বলে তাকিয়ে আছে তরুণী এক দৃষ্টে। কে না চেনে দুর্ধর্ষ মারিয়াচিকে? বড়লোক বংশের বকে যাওয়া সন্তান। তবে লক্ষ্যহীন তরুণ সে নয়। কিন্তু অ্যাম্বিশন থাকলেও ধৈর্য জিনিসটার ঘাটতি রয়েছে তার মধ্যে। সৎপথ তাই মারিয়াচির ধাতে নেই। পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ নানা রকম ধোয়াটে কারবারে বিনিয়োগ করেছে সে। কালো টাকার কালো টাকায় ভরেছে নিজের পকেট আর সিন্দুক। লোকটার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিও কম নয়। মারিয়াচির সাথে কখনো মোলাকাত হয়নি জোহানের।
সবই শোনা কথা, তবে যা রটে তা কিছুটা হলেও তো বটে। ছেড়ে আসা ল্যাতিন নগরীর পানশালায় রায় উইস্কির স্বাদ চাখতে গিয়ে দুর্বিনীত যুবকের অনেক সুনাম কানে এসেছে ওর। লোকটা নাকি একবারই গুলি করে এবং সেটা কখনোই ফসকায় না। সেই লোক কি এই মেয়ের পিছে লেগেছে? চিন্তার কথা তাহলে। ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার। তুমি মানে তোমার সাথে আজ দুপুরে মারিয়াচির সাথে বিয়ে হতে যাচ্ছিল আমার। নিরানন্দ চেহারায় হাসল মেয়েটা। তার মানে হার্ডি ঠিক, প্রমাদ গুনল জোহান। ব্যাপার গুরুতর। একজনের বাগদত্তাকে ভেগে যেতে সাহায্য করছে সে। কোনো হবু স্বামীর জন্যে বিষয়টা চূড়ান্ত অপমানের সামিল, যদি সে কাপুরুষ না হয়। আর পাত্র যেখানে মারিয়াছির মতো টাপ গায়, সে তো ছেড়ে কথা কইবে না। তার মতো লোকেরা পরাজয়কে ঘৃণা করে, যা চায় তা না পাওয়া পর্যন্ত থামে না। বিপন্ন বোধ করল জোহান। এ কোন বিচ্ছিরি হুজ্জতে জড়িয়ে পড়ল সে। তুমি এই বিয়েতে রাজি নাও ম্যাম? চিবুক উচালো তরুণী বিদ্রোহী শিশুর মতো। প্রশ্নই আসে না। ঠোঁটের কোণ বেঁকে গেল বিস্তিসায়। গা ঘিন ঘিন করে আমার মারিয়াচিকে দেখলে। তোমার বাবা মা নেই? ছোটবেলায় মারা গেছে, নিরাবেগ স্বরে বলল মেয়েটা। চাচার কাছে মানুষ হয়েছি আমি। তার কি মত? পেটে মদ পড়লে হুঁশ থাকে না বুড়োর। খেদ ঝরল মেয়েটার কণ্ঠ থেকে। দিনের মধ্যে 18 ঘন্টায় পড়ে থাকে বোতল নিয়ে। বলতে পারো মারিয়াচির কাছে আমাকে একরকম বেচে দিয়েছে চাচা। প্রতিবাদ করনি? করিনি আবার। ফুঁসে উঠল যেন সাপিনী। মেয়ে লোকের কথার দাম দেয় নাকি কেউ? মেয়েটার জন্যে সহমর্মিতা অনুভব করল জোহান। ভেবেছিলাম আত্মহত্যা করব, ভাগ্যিস করেনি। মস্ত ক্ষতি হয়ে যেত তাহলে পৃথিবীর। জোহান ভাবল। আত্মহত্যা মহাপাপ, বলল ও। বাইবেলে কি বলা হয়েছে শোনোনি? ওই নচ্ছরটার ঘর করবার চাইতে পাপ করে জাহান্নামে যেতে রাজি আমি। রাগত স্বরে বলল সেনিয়রিটা। তোমরা পুরুষেরা এসব বুঝবে না। কথার জেরে অস্বস্তিকর নীরবতা নামল ওদের মাঝে। পেছনে কুকুরের কান্নার মতো বিকট আওয়াজ শুনে হার্টবিট মিস করল মেয়েটা। জোহান চমকালো না। হার্ডির হাইয়ের সাথে পরিচিত সে। মাথার উপরে তোলা হাত দুটো নামালো ভালুক মানুষ, ঝাড়া দিল। মটমট আওয়াজ হলো হাড় ফুটবার। লোকটার হাসি দুই কানের লতি পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। অর্থপূর্ণ দৃষ্টিতে একবার বস, একবার মেয়েটার দিকে তাকালো। ঘোষণা করবার সুরে বলল, সকাল হয়ে গেছে। জানো, এখনো ওরা সেটা জানে না। ঘুম হয়ে গেল? হার্ডিকে জিজ্ঞেস করলো জোহান। ঘুমায়নি তো বস। পটপট করে হাতের আঙুল ফোটাচ্ছে ভালুক। চেষ্টা করেছি, লাভ হয়নি। মেহমানের কথা মনে হচ্ছিল কেবল। মেয়েটার দিকে চেয়ে চোখ নাচালো। বিছানায় এপাশ ওপাশ করতে করতে পিঠ ব্যথা হয়ে গেছে। হার্ডি রোভার, আমার ডান হাত, পরিচয় করিয়ে দিল জোহান। বুকের উপরে একটা হাত রেখে নট করল বিশালদেহী মানব। বাইরের লোকের কাছে সম্মান দিয়েছে বলে জোহানের প্রতি কৃতার্থ বোধ করছে সে। সুপ্রভাত সেনিয়র রোভার। শুধু হার্ডি শুধরে দিল বিশালদেহী। ওসব সেনিয়র টেনিয়র বসের জন্য আলাদা করে রাখো ম্যাডাম। আমি কামলা চেরেনির মানুষ। ঘুরে কয়েক পা এগিয়ে কাজে ব্যস্ত হলো সে। হার্ডি সবসময়ই এরকম চাষা সোলা। ক্ষীণ বিব্রত বোধ করছে জোহান। তুমি কিছু মনে করো না ম্যাম, মানুষটা সে ভালোই। বখাটে বাতাস এলোমেলো করে দিচ্ছে চুলগুলো। সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে মেয়েটা। আমি একটা বোকা। ও বুঝতে পারল না জোহান। হঠাৎ করে নিজেকে চারিত্রিক সার্টিফিকেট দেবার প্রয়োজন পড়ল কি জন্যে মেয়েটার। বোঝা গেল পরের কথায়। নিজের পরিচয়টা পর্যন্ত দিইনি এখনো।
এখন দাও। আমি এলেনা মন্টেরো। জোহান মিলফোর্ড। হাত বাড়িয়ে দিল জোহান। হাতটা ধরল এলেনা। জোহান পুলকিত হলো। ছোট্ট হাত, পেলব শীতল। আমি দুঃখিত সিনিয়র মিলফোর্ড। আবার কি হলো? কি এমন ঘটলো যার জন্যে সরি বলা লাগলো ওর? দুঃখটা কি জন্য ম্যাম? এই যে, সিন্দাবাদের ভূতের মতন তোমার ঘাড়ে চেপে বসলাম। আচ্ছা, এই কথা। তুমি যে আত্মহত্যা করনি তাতেই আমি খুশি। জোহান এখন নিজের কাছে পরিষ্কার। সমস্ত দ্বিধা দূর হয়ে গেছে তার মন থেকে। তোমার অ্যাটিচুড পছন্দ হয়েছে আমার। স্বাধীন চেতা নারীদের আমি পছন্দ করি। শেষ মন্তব্যটা ছুরির মতো বিঁধল এলেনাকে। এত ভালো লাগলো কেন কথাটা? জোহানের চোখের দিকে তাকিয়ে রইল সে। মনে হলো হারিয়ে যাবে। যুবকের চোখের মণি দুটো যেন দুই টুকরো স্যাফায়ার, ঝলমল করছে। বুঝতে শিখবার পর থেকেই পরপুরুষের চোখে লালসা দেখে এসেছে এলেনা। অভিভাবক একজন থাকলেও নিজেকে ওর অরক্ষিত মনে হয়েছে সবসময়। কিন্তু জোহান মিলফোর্ডের চোখে কামনা নেই, শুধু কৌতূহল। ধন্যবাদ তোমাকে সিনিয়র মিলফোর্ড। এলেনার চোখজোড়া কৃতজ্ঞতায় ভরে উঠল। কথাগুলো বলতে পেরে হালকা লাগছে নিজেকে। হেসে উপরে তাকালো জোহান। মাস্তুলের মাথায়, দুই মাস্তুলের বড়টাতে লাগানো রয়েছে একটা মাথা মতো কেস নেস্ট। ওখানে উঠে বসে বহুদূরে চোখ রাখা যায়। হার্ডি উঠেছে গিয়ে কাকের বাসায়। কপালে তার চিন্তার রেখা। বেশ ফর্সা হয়ে গেছে চারপাশ। কুয়াশা পুরোপুরি না কাটলেও হার্ডির সেন দৃষ্টিতে জাহাজটা ঠিকই ধরা পড়েছে। চটপট হিসেব বের করে ফেলল তার অভিজ্ঞ মগজ। 10 কি 12 মাইল দূরে রয়েছে ওটা। জলমানবের পিছু নেয়নি তো? গড নোজ। 10 আগস্ট 1798। বেতের চেয়ারে বসে আছেন ক্যাপ্টেন জেরা জেরার্ড মিলফোর্ড। ঘরের বাইরে চোখ। দিগন্ত সীমায় হেলে পড়েছে সূর্য। মরে গেছে রোদ। একটু আগেও আকাশের রং ছিল ঘন নীল, এখন ফ্যাকাশে। পশ্চিম দিকটা ঘুটে দেয়ার ডিমের কুসুমের মতো কমলা হলুদে মেশানো। চোখ বুঝলে রণাঙ্গনের টুকরো টুকরো দৃশ্য বায়োস্কোপের মতো মনের পর্দায় আসে আর যায়। যন্ত্রণাকাতর আহত যোদ্ধার আর্তনাদ কানে এসে লাগে। গুলি গালাচের সাথে পাল্লা দিয়ে ঢাক বাজায় হৃৎপিণ্ড। বড় করে শ্বাস টানলে বারুদের তীব্র ঘ্রাণ জ্বলুনি ধরায় যেন নাসারন্ধে। রক্ত আর মৃত্যুর অলিক গন্ধটা পীড়া দেয়। শুয়ে বসে কাটছে দিন আর রাতের বেশিরভাগ সময়। শুশ্রূষার অত্যাচারে জীবন অতিষ্ঠ। আজকে ব্যান্ডেজ খুলে দেয়া হয়েছে, তবে এখনই ছুটি মিলছে না। এখান এখান থেকে আরও কিছুদিন গৃহবন্দী হয়ে থাকতে হবে। তর সয় না, অস্থির লাগে। সহযোদ্ধারা জীবন বাজি রেখে লড়ছে, আর সে কিনা আরাম করছে নার্সিং হোমের নিরাপদ বলয়ের মধ্যে। পদমর্যাদার কারণে কেবিন পেয়েছে, চাইনি, বরঞ্চ আপত্তি করেছে। দেশের এই অবস্থায় বাড়তি সুবিধা নেবার সে ঘোর বিরোধী। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতে কান দেয়নি। চেয়ারের হাতলে এক হাতের ভর রেখে উঠে দাঁড়ালো ক্যাপ্টেন। খোঁড়াতে খোঁড়াতে জানালার কাছে গেল। ডান পাটা ঠিকমতো ফেলতে পারে না এখনো, টান লাগে। সামনে ছড়িয়ে রয়েছে বেলাভূমি, আর ওপারে পারাবার। ভাটায় টান পড়েছে। লক্ষ্মী ছেলের মতো শান্ত হয়ে আছে অকুল পাথার। ঢেউয়ের গায়ে ময়ূর পাখা রঙের খেলা। দূরে একটা নোঙর ফেলা জাহাজ। থির থির করে কাঁপছে নারকেল গাছের ডগা। বড় অদ্ভুত এই সময়টা। মন কেমন করে মন কেমন করে দেয়া বাতাস, সাথে আশ্চর্য এক নীরবতা। নির্লিপ্ত দৃষ্টিতে ঢেউ গুনতে লাগলো ক্যাপ্টেন মিলফোর্ড। অনেক কথা ভাবছে সে, অনেক পুরনো কথা। মারাত্মক একাকী লাগছে তার নিজেকে। শূন্য ফাঁকা লাগছে সব কিছু। একসময় থেয়ে থাকবে না পৃথিবীতে।
কিন্তু বাড়িটা থাকবে। এই ঘরে বসে অন্য কেউ অনুভব করবে অপরাহ্নের অলৌকিক নিস্তব্ধতা। পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘোরালো ক্যাপ্টেন। সিস্টার মারিয়া, হাতে এক গাছা হলুদ টিউলিপ। চোখাচোখি হতে হাসল। অল্প বয়সী একটা মেয়ে, গায়ের রং কালো, মুখে বসন্তের দাগ। তারপরেও চেহারার কোথায় যেন এক ধরনের স্নিগ্ধতা লুকিয়ে আছে। ফুলগুলো ফ্লাওয়ার ভাসে গুছিয়ে রেখে বলল, স্যার, একজন অফিসার আপনার সাথে দেখা করতে চায়। নাম বলেছে? না, স্যার। একটু অবাক হলো ক্যাপ্টেন জেরার্ড। হাসপাতালে ভর্তি হবার পর থেকে নানান ধরনের লোকজন আসছে তার সাথে সাক্ষাৎ করবার জন্যে। অনুমতি দিচ্ছে না ডাক্তাররা। আজকে নিশ্চয় জরুরি কিছু। ঠিক আছে, আসতে বলো। ভেতরে ভেতরে উদ্গ্রীব হয়ে উঠলেও বাইরে তা প্রকাশ করল না ক্যাপ্টেন। ফিরে গেল নাচ। যোদ্ধাহত সৈনিক দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। বুট জুতোর শব্দ উঠল কাঠের মেঝেতে। দুরাগত পদধ্বনি ক্রমে জোরালো হলো। আইরিশ নৌবাহিনীর কমান্ডার রবিন কালাহান দেখা দিল দরজায়। দীর্ঘদেহী, পেশিবহুল, পরনে ইউনিফর্ম, তাতে লাগানো ইনসিগনিয়া তার র্যাঙ্ক নির্দেশ করছে। ভেতরে ঢুকলো। সামরিক কায়দায় সেলুট করলো ঊর্ধ্বতন অফিসারকে। সেলুটের জবাব দিল ক্যাপ্টেন মিলফোর্ড। ঝকমক করছে তার চেহারা। সহকর্মীকে দেখে আনন্দিত। কমান্ডার কালাহানের হাতে বড় একটা বাদামি এনভেলাপ। চোখ দুটো নিষ্প্রাব, চেহারাটা মেয়মান। যুদ্ধের ক্লান্তি, ভাবল ক্যাপ্টেন। নিজেকে অপরাধী মনে হলো তার। ফর্মালিটির ধার দিয়ে গেল না জেরার্ড। আন্তরিক স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো কমান্ডার? ভালো স্যার। ম্লান হাসল কালাহান। আপনি কেমন আছেন স্যার? দিব্যি হেঁটে বেড়াচ্ছি। দাঁত বেরিয়ে পড়ল ক্যাপ্টেনের। চাইলে এখনই রিলিজ করে দিতে পারে, কিন্তু এরা তা করবে না। মৃদু অনুযোগ ফুটল তার গলায়। স্যার, সার্ভিসের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। আপনার তাৎক্ষণিক সিদ্ধান্ত আর সাহসিকতার কারণে সেদিন অতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। রাখো তো কমান্ডার। অধীনস্থ অফিসারকে ধমক লাগালো ক্যাপ্টেন, কিন্তু চেহারাতে খেলা করছে আত্মতৃপ্তি। আমার কর্তব্য আমি করেছি। আমার জায়গায় তুমি হলেও তাই করতে। করতে না? লজ্জা দিচ্ছেন স্যার। বিনয়ের অবতার সাজল কমান্ডার। আপনার মতন যদি হতে পারতাম। দোহাই কমান্ডার। নির্ভেজাল মিনতি ঝরল ক্যাপ্টেনের কণ্ঠ থেকে। আর ফুলিও না। খাওয়া আর ঘুমের উপরে থাকতে থাকতে এমনিতেই ফুলে যাচ্ছি। নীরব হাসি হাসল কালাহান। পলকের জন্যে সজীব হয়ে উঠল মুখটা। আসল কথা বলো কমান্ডার, ক্যাপ্টেন বলল। এত দূর থেকে নিশ্চয় আমার গুণ কীর্তন করতে আসনি? ক্যাপ্টেন, স্যার, আপনাকে সবাই শুভেচ্ছা জানিয়েছে। আমারও শুভেচ্ছা রইল কমান্ডার। প্যান্টের পকেটে হাত ঢুকালো কালাহান। লাল রিবনে মোড়া ছোট্ট একটা বাক্স বের করলো। অফিসারের হাতে তুলে দিল সেটা। কি এটা? বিস্মিত চেহারায় জানতে চাইল ক্যাপ্টেন। খুলুন স্যার, রহস্য করল কমান্ডার রবিন। খুলে দেখুন ভিতরে কি আছে। ফিতের প্রান্ত ধরে টান দিল ক্যাপ্টেন মহাবিষ্টের মতো। খুলে এলো গেরো। বাক্সের মধ্যে নীল মখমলের উপরে শুয়ে আছে একটা রূপালী ব্যাজ। ধাতুর তৈরি চাপরাশের শরীর কুদে একটা শব্দ লেখা, ভ্যালোর। ছোট একটা কার্ডও রয়েছে ব্যাজের সাথে। কার্ডটা তুলে চোখের কাছে আনলো ক্যাপ্টেন। ওতে লেখা, যুদ্ধক্ষেত্রে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য ক্যাপ্টেন জেরার্ড মিলফোর্ডকে প্রেসিডেন্টের তরফ থেকে। চোখ মিটমিট করে কমান্ডারের দিকে তাকালো ক্যাপ্টেন মিলফোর্ড। ঠোঁটে সন্তুষ্টির হাসি। দায়িত্ব বেড়ে গেল এখন থেকে। আর এটা স্যার। হাতের খামটা বাড়িয়ে ধরল কালাহান। নিতে নিতে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন, এটা আবার কি? প্রমোশন লেটার? জবাব দিতে পারল না কমান্ডার। এনভেলাপটা উল্টে পাল্টে দেখল জেরাল্ড। গলিত মোম ফেলে বন্ধ করা হয়েছে মুখ।
শুকিয়ে যাওয়া লাল মোমের উপরে ফুটে রয়েছে সরকারি সিলমোহর। প্রাপকের জায়গায় তার নাম লেখা। চিকচিক করছে কালাহানের চোখ। একটু ইতস্তত করে বলল, হিজ এক্সেলেন্সি নিজে আপনার পুরো মেডিকেল রিপোর্ট পড়ে দেখেছেন। কথাটার মর্মার্থ অনুধাবন করবার চেষ্টা করছে মিলফোর্ড। ওখানে লেখা আছে স্যার। কমান্ডারের গলাটা কেঁপে গেল। খামটা খুলুন ক্যাপ্টেন। ভেতরের কাগজটা বের করে চোখের সামনে মেলে ধরুন। ছোট্ট একটা চিঠি। ডিয়ার ক্যাপ্টেন জার্ড মিনফোল্ড, আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। দেশ আপনার প্রতি কৃতজ্ঞ। নিচে রাষ্ট্রপতির স্বাক্ষর। বোবা দৃষ্টিতে অধীনস্থের দিকে তাকালো ক্যাপ্টেন। স্পষ্ট হস্তাক্ষরে লেখা কথাগুলোর অর্থ খুঁজে বের করতে অস্বীকৃতি জানাচ্ছে মস্তিষ্ক। চোখে চোখ রাখবার সাহস পেল না কালাহান। পালিয়ে যেতে ইচ্ছে করছে তার। মেঝের দিকে তাকিয়ে বলল, কোনো মতে। আমি দুঃখিত স্যার। চিকিৎসকরা জানিয়েছে আপনি আর কোনো দিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। যেন ঘুম থেকে জেগে উঠল ক্যাপ্টেন মিলফোর্ড। তাহলে এই তার অর্জন? প্রয়োজন ফুরাতেই ছুঁড়ে ফেলা হলো তাকে পরিত্যক্ত কাপুরের মতো। কমান্ডার রবিন কালাহান এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ। উপরের আদেশ, তার কিছু করবার নেই। তার বদলে আর কেউ যদি এই পরোয়ানা বহন করত তাহলে খুশি হতো কমান্ডার। কিন্তু এখানেও সে নিরুপায়। এটাও অথরিটির হুকুম। না, করবার ক্ষমতা নেই তার। মন না চাইলেও তাই অপ্রিয় কাজটা করতে হলো। সান্ত্বনা সমবেদনা এখন অর্থহীন। কিছুই স্পর্শ করবে না ক্যাপ্টেনকে। চলে যাওয়াই ভালো। শেষবারের মতো প্রাক্তন বসকে অভিবাদন জানালো কমান্ডার। চলে যাবার জন্যে ঘুরল। দরজার কাছে পৌঁছে গেছে, থেমে ঘাড় ফিরিয়ে তাকালো। উই উইল মিস ইউ স্যার। কিছুই কানে ঢুকলো না ক্যাপ্টেনের। কিছুই দেখল না। অনড় দাঁড়িয়ে রইল। অনেক চিঠির ঝড়ে মেঘ জমল মনে। ঝাপসা হলো দৃষ্টি। অনেকক্ষণ পরে নিজের মাঝে ফিরে এলো সে। বাক্স খুলে নির্বিকার চেহারায় ব্যাসটা দেখল এক পলক। তুলে নিল মুঠোয়। সমস্ত রাগ ক্ষোভ হতাশা দিয়ে চেপে ধরল। আহত সিংহের চাপা গোঙানি বেরিয়ে এলো বুক চিরে। সমস্ত শক্তি দিয়ে ব্যাসটা জানালার ওপারের অন্ধকারে নিক্ষেপ করল ক্যাপ্টেন জেরাল্ড মিলফোর্ড। হিজ হাইনেস নিষ্ঠুর নন। ক্যাপ্টেন জেরাল্ড মিলফোর্ডের সততা, কর্তব্যপরায়ণতা আর দুঃসাহসিকতার প্রতিদান তিনি দিয়েছিলেন। তার বদৌলতেই উত্তরাধিকার সূত্রে জলমানবীর সত্ত্ব পেয়েছে জোহান মিলফোর্ড। 40 ফুটি যানটা জোহানের বাবাকে দেয়া প্রেসিডেন্টের পুরস্কার। খুশি হয়ে গ্রহণ করেছিল ক্যাপ্টেন মিলফোর্ড। বাস্তবতার কাছে হার মেনেছে ইমোশন। জোহানের বয়স যখন 16, সেই সময় প্রথম সাগরে বেরোয় সে বাবার সাথে। তারপর অনেকবার, কখনো বাপ বেটা মিলে, কখনো একাই। সেসব গন্তব্য ছিল কাছে পিঠেই। এই প্রথম সে এত দূরে সফর করেছে। তোমার মায়ের কথা বলো সিনিয়র, এলেনা বলল। কেমন মানুষ সে? কেমন? কি বলা যায় ভাবছে জোহান। কম কথায় কিভাবে বিশ্লেষণ করা যায়? কোমলে কঠোরে মেশানো। আমাকে বোধ হয় পছন্দ করবে না, সংকোচে বলল মেয়েটা। এরকম মনে হচ্ছে কেন? ঝামেলায় ফেললাম যে তোমাকে। আমার তা মনে হয় না ম্যাম। একটু গম্ভীর হলো জোহান। মাকে আমি চিনি। তাছাড়া তোমার মতন বয়সে মাকেও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিরকম? এলেনার চোখে আগ্রহের ছায়া দেখা গেল। মেক্সিকান চাদরের তলে শরীরটা জুত করে নিল। শুরু হলো গল্প।